টাকা বলে, আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আগামীকাল আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। টাকা জমানোটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। কারো কাছে খুব সহজ, আবার কারো কাছে অনেক কঠিন। তবে সবটাই আমাদের নিজেদের উপরই নির্ভর করে। আমরা চাইলে কিন্তু টাকা জমাতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু কোনো টাকাই জমাতে পারবো না। তো এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন যে আমি কি বিষয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। অনেকের কাছে অনেক বেশি ভালো লাগবে, আবার অবশ্যই উপকারেও আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কিভাবে সংসারের খরচ কমাবেন আর সংসারের খরচ কমিয়ে সংসারে আয় উন্নতি আনবেন, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু আমরা সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকাও জমাতে পারি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। অনেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, অবশ্যই সবার কাছেই উপকারে আসবে। একটা সংসারের আয় উন্নতি কিভাবে আসে সেটা পুরোটাই কিন্তু নির্ভর করে সেই সংসারের মানুষজনদের উপর। সংসারের মানুষজনগুলো যদি বেশি বেশি টাকা খরচ করে, প্রয়োজন ছাড়াই যদি কোনো কিছু কিনে, তাহলে কিন্তু সেই সংসারে কখনোই আয় উন্নতি সম্ভব নয়। আমাদের বর্তমান জীবনে দেখবেন চাহিদা অনেক বেশি থাকে, আর এই চাহিদা বেশি থাকার কারণেই কিন্তু আমরা টাকা জমাতে পারি না। অনেকেই দেখবেন যে কারো কিছু জিনিস দেখলেই সেটা নিতে ইচ্ছে করে, যে ওর আছে আমার কেন নেই। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবার আগে মাথা থেকে বাদ দিতে হবে। যে ওনার আছে আমার কেন নেই, এই বিষয়টা আসলে যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু একটা সংসারে আমাদের চলা উচিত। ওনার হয়তো আর্থিক অবস্থা অনেক বেশি ভালো আছে, আর সেজন্যই হয়তো উনি এসব কিছু কিনেছেন। তাই বলে যে সেই জিনিসটা আমাকেও কিনতে হবে সেরকম কিন্তু কোনো মানে নেই। আমার যেমন ইনকাম সেই অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমার সংসারের জিনিসগুলো আমাকে কিনতে হবে। অন্যের কিছু জিনিস দেখে সেই জিনিসটা কেনা, সেটা কিন্তু অপ্রয়োজনীয় খরচ। এতে কিন্তু সংসারের আয় উন্নতি কখনোই আসে না। তো সব দিক ভেবে চিন্তেই কিন্তু আমাদের একটা সংসারে চলা উচিত। আর তার সাথে বাইরের খাবার খাওয়া, বেশি বেশি করে রেস্টুরেন্টে যাওয়া বা বাইরে ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার আগে অ্যাভয়েড করতে হবে। তবে চাইলে আমরা সপ্তাহে বা মাসে বা 10-15 দিন পরে অবশ্যই ঘুরতে যাব না সেরকম কিন্তু না, অবশ্যই যাব, তবে সেটা যেন সীমিত সময়ের মধ্যে থাকে। আমরা যদি 2 দিন পর পর বা 3 দিন পর পর ঘুরতে যাই বা কোনো রেস্টুরেন্টে যাই, সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে। দেখবেন রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দাম নিয়ে নেয়, যেগুলো আমরা বাড়িতে রান্না করে খেলে খুব একটা কিন্তু টাকা খরচ হয় না। আর রেস্টুরেন্টে খেতে গেলে সেই জিনিসটারই কিন্তু প্রচুর পরিমাণে দাম। হয়তো আমরা কোনো জিনিস বাড়িতে যদি রান্না করি সেটা কিন্তু আমাদের 200 টাকার মধ্যে হয়ে যায়, আবার সেটাকেই যদি আমরা রেস্টুরেন্টে খেতে যাই সেখানে কিন্তু আমাদের 500 টাকার উপরেও লেগে যায়। তো এইভাবে যদি আমরা খরচ করি তাহলে কিন্তু কখনোই আমাদের সংসারে আয় উন্নতি আসবে না, বা আমরা কখনোই টাকা জমাতে পারবো না। তো সেই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো ভেবে চিন্তে আমাদের চলতে হবে। তাহলেই আমরা একটা সংসারে আয় উন্নতি বাড়াতে পারবো আর টাকাও জমিয়ে রাখতে পারবো। আর বিশেষ করে বাইরের খাবারগুলো কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না। সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা দেওয়া থাকে, যেগুলো আমাদের শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে রোগ ব্যাধি দেখবেন। তো এই ধরনের খাবার খেলে তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। আর যখনই আপনার কোনো রোগ হবে, আপনি যখন চিকিৎসা করাতে যাবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ হয়।
তো এই রেস্টুরেন্টে বেশি বেশি খেতে গেলে কিন্তু সব দিক থেকে আপনারই ক্ষতি হবে, কারণ তখন যদি আপনি অসুস্থ হয়ে পড়েন সেখানেও কিন্তু আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে। তো সেই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রেখেই চলা উচিত। সেইভাবে যদি চলি তাহলে কখনই আমাদের সংসারে কোনো অভাব অনটন আসবে না। যে টাকাটা আমি রেস্টুরেন্টে খাবো সেই টাকাটা যদি আমি সুন্দর করে জমিয়ে রাখি তাহলে কিন্তু একটা সময় সেই টাকাটাই আমাকে অনেক বেশি সাহস যোগাবে, অনেক বেশি উপকারে আসবে। তো অবশ্যই সেভাবেই কিন্তু চলা উচিত, টাকা জমিয়ে রাখা উচিত। তো এগুলো হলো আমাদের সংসারের অতি প্রয়োজনীয় খরচ, যেগুলো করলে সংসারে কখনোই আয় উন্নতি আসবে না। আর তারপরে কিন্তু আরও অনেকগুলো টিপস রয়েছে, তো সেগুলো এখন অবশ্যই শেয়ার করব। তো সংসার খরচ কমানোর এরকম অনেক টিপস রয়েছে, তো সেগুলো এখন শেয়ার করছি। তো আমরা কি করি, আমরা কিন্তু বাচ্চাদেরকে খুব ছোটোবেলা থেকেই আমরা টিউশন দিয়ে দিই। তো অনেকে দেখবেন যে শুধুমাত্র স্কুলে ভর্তি করেছে, প্লে গ্রুপ থেকে কিন্তু অনেকেই দেখবেন যে টিউশন পড়াতে শুরু করে দেয়। তো এটাতে কিন্তু আমাদের টাকাটা অনেক বেশি লেগে যায়, কারণ স্কুলের খরচ চালানো তার সাথে টিউশনের খরচ চালানো অনেক বেশি কষ্টকর, অনেকটাই কিন্তু টাকা লেগে যায়। তো আমার মতে ছোট থেকে কিন্তু বাচ্চাদের নিজের বাড়িতেই কিন্তু পড়ানো উচিত। আমরা বাবা মারাই যদি পড়াই তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অনেক টাকা সেভ করতে পারি, আর সেই টাকাটাই কিন্তু পরবর্তীতে আমাদের সন্তানদেরই অনেক বেশি উপকারে আসবে। আমরা কি করি, সেই ছোটোবেলা থেকে আমরা হয়তো টিউশন দিয়ে দিই, কারণ আমরা ভাবি যে আমরা কি করে সময় বের করব, সংসারের এত কাজ। আসলে সেরকম করলে তো অজুহাতের আসলে আমাদের কোনো শেষ নেই, অজুহাত তো আমাদের একটার পর একটা চলতেই থাকে। তো সেরকম অজুহাত দিতে থাকলে আমরা কখনোই কিন্তু টাকা জমাতে পারবো না। তো আমার মতে বাচ্চাদের ছোট থেকে টিউশনি না দিয়ে বাড়িতেই কিন্তু পড়ানো উচিত। আর আমরা বাবা মারা যদি নিজেরাই একটা সন্তানকে পড়াই তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে যত্ন সহকারে একটা বাচ্চাকে পড়াতে পারবো, বা খুব সুন্দরভাবে আমরা বোঝাতেও পারবো। আবার টিউশনিতে যদি আমরা দিয়ে দেখবেন সেখানে কিন্তু একজন স্টুডেন্ট থাকে না, সেখানে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট থাকে। তো ওখানে কিন্তু একজনকে ভালো করে বোঝানো হয় না, সবাইকে কিন্তু বোঝানো হয়। আর সেভাবে কিন্তু একটা বাচ্চা কখনোই ভালোভাবে শিখতে পারে না, যতটা বাবা মায়ের কাছ থেকে একটা সন্তান শিখতে পারবে। আমার মনে হয় না যে কোনো টিউশনিতে দিলে সেখানে এর থেকে বেশি ভালো শিখতে পারবে। তো আমরা যদি প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা নিজেরাই পড়াই, তো এই যে আমাদের টিউশন খরচটা, তো এখান থেকেও কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারি, যেগুলো আমাদের বাচ্চাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে আসবে, উপকারে আসবে। সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে তাদেরই অনেক কিছু কাজে লাগাতে পারবো। তো আমার মতে একটু কষ্ট করে নিজের বাচ্চাকে ছোটবেলা থেকে নিজেই কিন্তু পড়ানো উচিত। তো অনেকেই বলে যে আমার 3টা বাচ্চা বা 2টা বাচ্চা, যে ওদেরকে সামলাতে গেলে তো বড়টাকে আর পড়ানো সম্ভব হয় না। তো এরকম অজুহাত কিন্তু আমাদের অনেকেরই থাকে। আসলে একটা সংসারে যদি আপনি টাকা বাঁচাতে যান বা জমাতে চান তাহলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হবে, বুদ্ধিমতী হতে হবে। পরিশ্রম যদি আপনি না করেন যে আমার এমনি এমনি টাকা জমে যাবে, সেরকম করলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না। তো অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে সেখান থেকে আমরা অনেক টাকা জমাতে পারবো। যে কোনো কাজে যদি আমরা পরিশ্রম না করি, পরিশ্রমী না হই, সেখান থেকে কখনোই আমরা কিন্তু টাকা জমাতে পারবো না। শুধু যদি আমরা বলি যে আমরা বসে বসে অনেক টাকা সেভ করতে পারবো, সেটাও কিন্তু না, কারণ অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। তো আশা করছি টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, তারপরে চলে যাই পরবর্তী টিপসে। তো আমরা অনেকেই কি করি, অনেক বেশি বেশি করে বাজার করে ফেলি। হয়তো আমাদের সংসারে যেগুলো দরকার নেই, হয়তো আমাদের বাড়িতে সেই জিনিসগুলো রয়েছে, তো আমরা বাজারে গেলে লিস্ট না করে যদি চলে যাই তাহলে কি করি, সেই জিনিসগুলো আবার বেশি বেশি করে নিয়ে আসি। এতে কিন্তু পরবর্তীতে সেই জিনিসগুলো আবার নষ্ট হয়ে যায়। তো অবশ্যই যখন বাজারে যাবেন তো একটা লিস্ট করে নেবেন, যে জিনিসগুলো শুধু দরকার আছে সেই জিনিসগুলোই কিনবেন। বাকি যে জিনিসগুলো আপনার কোনো দরকার নেই বা এখন নিয়ে আসলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেরকম কিছু না কেনাই ভালো। এতে কিন্তু সংসারের খরচটাই বাড়ে, কখনোই আয় উন্নতি সম্ভব নয়। তো অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের চলতে হবে। আর যে কোনো জিনিস যখন আনবেন অবশ্যই সেটা একটু বেশি পরিমাণে আনার চেষ্টা করবেন, তবে সেটা অবশ্যই শুকনো বাজার, মানে গ্রসারি যে আইটেমগুলো রয়েছে সেগুলো, যার যেমন ফ্যামিলি মেম্বার সেই অনুযায়ী কিন্তু আনবেন।
কারণ আমরা একবারে জিনিসগুলো নিয়ে আসলে সেখানে কিন্তু টাকাটা অনেকটাই সেভ হয়। আর আমার মতে অবশ্যই আমাদের হোলসেলার দোকান থেকেই জিনিসগুলো কেনা উচিত। আর আমরা যে সবজি বাজারগুলো করে থাকি সেগুলো যদি আমরা সাপ্তাহিক করি বা আমাদের দেখবেন আমাদের এলাকায় সপ্তাহে কিন্তু হাট বসে, সেই দিনগুলোতে যদি আমরা বাজারগুলো করে থাকি তাহলে কিন্তু সেখান থেকেও আমাদের অনেক টাকা সেভ হতে পারে। কারণ হাটের দিনগুলোতে দেখবেন জিনিসপত্রের দামটা অনেকটাই কম থাকে, সেগুলো যদি আপনি অন্য দিন কিনতে যান তাহলে কিন্তু দামটা একটু হলেও সেখানে বেশি লেগে যায়। তো যেভাবে খরচ করলে একটা সংসারে আমরা টাকা বাঁচাতে পারবো বা সংসারের আয় উন্নতি করতে পারবো, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের একটা সংসারে চলা উচিত। তাহলে হয়তো আমরা সংসার খরচ থেকেও হাজার হাজার টাকা বাঁচাতে পারবো। তো তারপরে চলে যায় পরবর্তী টিপসে। এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আসলে অনেকেই কি করে, হয়তো সংসারে খুব একটা কাজকর্ম নেই, তাও কিন্তু আমরা সংসারে একজন কাজের মাসি রাখি, যেটাতে কিন্তু অনেক টাকা দিতে হয় মাস গেলে। আমার মতে যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে রয়েছে তাদের পক্ষে একজন হেল্পিং হ্যান্ড রাখা অনেক বেশি কষ্টকর, কারণ প্রচুর পরিমাণে কিন্তু হেল্পিং হ্যান্ডকে টাকা দিয়ে রাখতে হয়। তো সেই কাজগুলো যদি আমরা নিজেরাই করি, দেখবেন হেল্পিং হ্যান্ড আসলে কিন্তু খুব একটা বেশি যে আপনার কাজ করে দেবে সেরকম কিন্তু না। তো আমি কিন্তু কয়েকদিন আগে রেখেছিলাম, তো আমার অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমার যেহেতু অনেক ছোট বেবি ছিল তো সেজন্যই কিন্তু আমি রেখেছিলাম। তবে সত্যি বলতে খুব একটা বেশি কিন্তু কাজ একেবারেই করতো না, শুধুমাত্র কাপড় কাচার কাজটা করে দিত আর ঘর ঝাড়ু দেওয়া। তো এতটুকুই ছিল ওনার কাজ, আর এইটুকু কাজ করে দিয়েও কিন্তু ওনাকে অনেক টাকা দিতে হতো। তো যেহেতু আমার অনেক ছোট বেবি তো সেজন্য হয়তো আমি রেখেছিলাম, তবে এখন কিন্তু আর রাখি না। যতই কষ্ট হোক আর যাই হোক আমি কিন্তু এখন সমস্ত কাজ নিজের হাতেই করি। তবে আমার মেয়ে কিন্তু এখনও ছোটই রয়েছে, মাত্র 4 মাস কিন্তু তার বয়স। তো ওই যে প্রথমে কথাটি বলেছি, অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রমী না হলে জীবনে কখনোই কিন্তু আপনি টাকা সেভ করে রাখতে পারবেন না। তো অনেকেই কিন্তু রয়েছে যে হয়তো অনেক ভালো আছে বা কোনো সমস্যা নেই, তাও কিন্তু হেল্পিং হ্যান্ড রাখে, আর হেল্পিং হ্যান্ড রেখে কিন্তু সেখানে অনেক টাকা খরচ করে, যেটা একেবারেই বাড়তি খরচ আমার মতে। হেল্পিং হ্যান্ড যে খুব একটা কাজ করে সেরকম কিন্তু না, হয়তো একটা বা দুটো সংসারের কাজ করে দেয়। তো আমরা যেহেতু এতগুলো কাজ নিজেরাই করতে পারি, তবে ওই একটা দুটো কাজ অবশ্যই করতেই পারবো। তবে যারা অনেক বেশি অসুস্থ বা কোনো কাজই করতে পারে না, সংসারে হাঁটাচলা করতে পারে না, তাদের পক্ষে অবশ্যই হেল্পিং হ্যান্ড রাখতেই হবে। তবে যারা সুস্থ রয়েছেন বা কাজ করে খেতে পারেন, আমার মতে তারা যদি হেল্পিং হ্যান্ড না রাখে, ওইটুকু কাজ নিজেরাই করে নেয়, তাহলে কিন্তু অবশ্যই মাসে মাসে অনেক টাকা সেখান থেকেও কিন্তু জমাতে পারবেন। সবটাই আমাদের গৃহিণীদের উপর নির্ভর করে। তো আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধিমতী হয়ে হিসেব করে চলি, তাহলে কিন্তু সংসারের খরচ থেকে আমরা সত্যি অনেক টাকা জমাতে পারি। আর সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু আমরা আমাদের সংসারের অনেক প্রয়োজনীয় জিনিসও কিনতে পারি। আমি কিন্তু এভাবেই আমার সংসারে চলি, আর সেগুলোই আমি টিপস আকারে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি। একটা সংসারে কিভাবে চললে সংসারের আয় উন্নতি আসবে বাড়বে, সেটা কিন্তু আমাদের গৃহিণীদেরই লক্ষ্য রাখতে হবে। তো যে বিষয়গুলো বললাম তো সেগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে কিন্তু টিপসগুলো ফলো করতে পারেন, দেখবেন অনেক টাকা জমাতে পারবেন, অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলোই কিন্তু শেয়ার করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু রান্না বাড়া খুব একটা বেশি ঝামেলা রাখিনি, তো এই যে আমি এমনিতেও খুবই সিম্পল রান্না করি। তো আজকে কিন্তু পাবদা মাছের ঝাল রান্না করেছিলাম আর সেটা একটুখানি শেয়ার করেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।